ডক্টর ইউনূস আরেক নজিরবিহীন ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে আরেক মাত্রায় নিয়ে যাচ্ছেন। চিঠিতে টিক চিহ্ন দিতে বলা হয়েছে যে আপনি এটা রাজি কি রাজি না। এটা একটা নজিরবিহীন ঘটনা। তো বাংলাদেশ একটা নজিরবিহীন রাষ্ট্রই হবে এবং সেই রাষ্ট্রটা হবে সত্যিকার অর্থে একটা সোনার বাংলাদেশ। কার উস্কানিতে এই শাহবাগীরা এখন পুলিশদের উপর আক্রমণ করে? কার উস্কানিতে এখন নারীবাদী সেজে আন্দোলন করছেন? কার উস্কানিতে নতুন করে একজন ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন? সেটা জাতিকে জানতে হবে। শাহবাগের একটিও বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক নয়। এরা সবগুলো ধর্ষকের মধ্যে পড়ে। এরা আওয়ামী লীগের প্রেতাত্মা, এরা ষড়যন্ত্রবাজ। এরা হচ্ছে ধর্ষণ নিজেরা করে, ধর্ষণ করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে। তারা বাংলার মানুষের মধ্যে ধর্ষণ এটা চলমান রাখে, কিন্তু তারা তাদের প্রয়োজনে ধর্ষণের বিরুদ্ধে আবার মিছিল করে। থাকবে না যে এই ঘটনা ঘটছে, এই ঘটনার পর 3 বছরের মধ্যে সবচেয়ে বড় ভয়াবহ হামলা আজকে শেখ হাসিনা ভারতে নাই। কোথায় আছেন? তিনি বাংলাদেশে আছেন। মরহুম শের বাংলা একে ফজলুল হক বলেছিলেন, ভারতের দাদারা যখন আমার প্রশংসা করবে তখন বুঝে নেবে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি। আর আমরা এখন দেখতে পাচ্ছি ভারত আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের প্রশংসা করছেন এবং আমাদের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরোধিতা করছে। আমরা যদি জেনারেল ওয়াকারের মতো ভারতীয় চাকরের দ্বারা ইনফ্লুয়েন্স হই, তার কমান্ডে থাকি, আমাকে বায়না করে পাঠানো হোক, আমাদের ব্রেইনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের একটা জেনারেশনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধ এনে দিয়েছে। ক্যান্টনমেন্টের ভিতরে কি ঘটেছে? আরেকবার সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছে জেনারেল ওয়াকারকে হত্যা করার জন্য, নাকি ডক্টর ইউনূসের ক্ষমতাচ্যুত করার জন্য? ভারতের সাথে কোনো প্রেম, কোনো পীড়িত, কোন ধরনের দুর্বলতা ভারতের সাথে দেখালে বাংলাদেশের মানুষ ওই দলটাকে টয়লেটের টিস্যুর মতো আজীবনের জন্য ফেলে দেবে। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি স্বাগত। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি, কতটা চাঞ্চল্যকর ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গিয়েছেন। আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে গেলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে বলে যাবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। শাহবাগীরা আবার সোচ্চার হচ্ছে বিভিন্ন জায়গায় এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন, অনলাইনে অফলাইনে যেখানেই আপনি সার্চ দিবেন, সারা বাংলাদেশের ধর্ষক বলতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সংসদ সদস্য, আওয়ামী লীগের মন্ত্রী, আওয়ামী লীগের এমপি মুরাদ থেকে শুরু করে তাদের এমন কোনো ব্যক্তি নাই যারা শতকরা আপনি যদি 90% লোককে বলেন তাহলে ওই 90%ই ধর্ষকের তালিকায় আছে। বাংলাদেশের আওয়ামী লীগের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে সারাক্ষণই ছাত্র জনতার বিভিন্ন ধরনের আন্দোলন থাকতো। তার অন্যতম একটি থাকতো যে ধর্ষকদের বিরুদ্ধে। আমরা কিন্তু সেই সেঞ্চুরি করা মানিকের গল্প শুনেছি যে ছাত্রলীগের মানিক 100 জনকে ধর্ষণ করেছিল। আমরা কিন্তু শুনেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে জঙ্গলে নিয়ে এবং স্বামীকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। আমরা কিন্তু শুধু মানুষ ধর্ষণ শুনি নাই, আওয়ামী লীগ, ছাত্রলীগ এমনকি পশু পাখি পর্যন্ত ধর্ষণ করেছে। গরু, ছাগল কোনো কিছুই রক্ষা পায়নি ছাত্রলীগের কাছ থেকে। কিন্তু আমরা শাহবাগীদেরকে সেই সময় কোনো প্রতিবাদ করতে দেখি নাই। ধর্ষণ বাংলাদেশের এক ধরনের, এই যে ধর্ষণ করা হচ্ছে এটা একটা বেধিতে রূপান্তরিত হয়েছে। এটা একটা সামাজিক বেধি যেটা গত 16 বছরে তৈরি হয়েছে। সেই বেধিটা একদিনে 1 ঘন্টায় নিমিষেই বন্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়নি। আমি সকল ধর্ষকদের বিরুদ্ধে এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা বিধানের জন্য সরকার সহ সবার প্রতি আহ্বান জানাই। কিন্তু আমি এটাও আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলছি, এই যারা ধর্ষণকারী সেই আওয়ামী লীগের লোকেরাই এখন ধর্ষকের বিচার চেয়ে, ধর্ষণ কেন হচ্ছে সেইটার বিচার চেয়ে এখন নতুন করে মাঠে ময়দানে নেমে সরকারকে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মূলত এরা শাহবাগের অংশ, মূলত 2013 সালের শাহবাগীরাই এই কর্মকাণ্ডটি করছে। গত 16 বছর আওয়ামী লীগের সকল ধর্ষণ নীরবে হয়তো সারা বাংলাদেশে সহ্য করেছে, কেউ কোথাও প্রচার পায়নি। কিন্তু এই স্বাধীন দেশে 5ই আগস্টের পরে এই প্রথম আমরা দেখলাম যে একজন ছোট্ট শিশুমণিকে ধর্ষণ করায় আমরা কষ্ট পেয়েছি, সেটা সমগ্র বাংলাদেশব্যাপী প্রচার হয়েছে। এনাফ, তার জন্য চিকিৎসা চলছে, এনাফ, তার জন্য সর্বোচ্চ রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে, এনাফ, তার জন্য আমরা সমবেদনা প্রকাশ করেছি, এনাফ, আমরা মিছিল করেছি, প্রতিবাদ করেছি, এনাফ। কিন্তু আমরা এখন মিছিল করার নাম করে সরকার পতনের জন্য যদি কেউ নেমে থাকে, সেই শাহবাগীদেরকে বাংলাদেশে স্থান দেওয়া হবে না, সেই দুষ্টদের স্থান দেওয়া হবে না, যারা আমার পুলিশদের উপরে, এমনি পুলিশ নরবরে অবস্থা, তারপরে আবার এই পুলিশের উপরই আক্রমণ করে যারা নতুন করে আজকের সংঘাত সৃষ্টি করতে চান ধর্ষণের বিচার চেয়ে, তাদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে। কোনো সুযোগ নাই 13 সালের শাহবাগীদের বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ানোর। কত বড় ধৃষ্টতা, কত বড় দুষ্ট, কত বড় সাংঘাতিক চিন্তা নিয়ে মাঠে নেমেছেন বুঝতে পেরেছেন আপনি? ধর্ষণ করেছে গ্রামের মধ্যে, বাবা সমতুল্য একটি মানুষ করেছে, যেটা সামাজিক অবক্ষয়, এটা মেনে নেওয়ার সুযোগ নেই।
তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার আশেপাশের লোকগুলোকে গ্রেপ্তারের জন্য করা হয়েছে, এবং এখন পর্যন্ত আমার জানা মতে 2 থেকে 4 জন ব্যক্তি গ্রেপ্তারও হয়েছেন। তার আত্মীয় স্বজন যে 4 জন জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং শুধু তাদেরকে নয়, তাদের কারণে আজকের আইন পর্যন্ত চেঞ্জ করা হয়েছে। যেই বিচারটা 180 দিন ছিল সেটাকে 90 দিনের মধ্যে নিয়ে আসা হয়েছে। যেখানে জামিনের ব্যবস্থা ছিল সেখানে জামিন ক্যান্সেল করার আইন করা হয়েছে। তার মানে হচ্ছে এই সরকার এর ব্যাপারে আন্তরিক, যেটা আওয়ামী লীগ করে নাই। তাহলে কার উস্কানিতে এই শাহবাগীরা এখন পুলিশদের উপর আক্রমণ করে? কার উস্কানিতে এখন নারীবাদী সেজে আন্দোলন করছেন? কার উস্কানিতে নতুন করে একজন ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন? সেটা জাতিকে জানতে হবে। আওয়ামী লীগের সকল ধর্ষকদেরকে গ্রেপ্তার না করার কারণেই আজকের এই কুফল। আমি স্পষ্ট করে বলতে চাই, যেই সকল নারীরা আজকের পুলিশের উপর আক্রমণ করেছে, কিংবা যেই সকল ব্যক্তিরা ষড়যন্ত্রমূলকভাবে আজকের আক্রমণ করেছে এবং সরকারের বিরুদ্ধে নেমেছে, প্রত্যেকের পিছনে সিসিটিভি ফিট করুন, প্রত্যেকের পিছনে ডাটা কালেকশন করুন, প্রত্যেকের সকল কর্মকাণ্ডগুলো জাতির সামনে নিয়ে আসুন। দেখবেন এরা প্রত্যেকেই হচ্ছে ধর্ষক। এর ম্যাক্সিমাম মানুষ ধর্ষক, যারা এই সরকারের পতন চেয়ে আজকের এই বিশৃঙ্খলতা সৃষ্টি করছে। এরা নিশ্চিত থাকেন, এরা শাহবাগের একটাও, যারা 13 সালের শাহবাগী আন্দোলন করেছে, একটিও বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক নয়। এরা সবগুলো ধর্ষকের মধ্যে পড়ে। এরা আওয়ামী লীগের প্রেতাত্মা, এরা ষড়যন্ত্রবাজ। এরা হচ্ছে ধর্ষণ নিজেরা করে, ধর্ষণ করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে। তারা বাংলার মানুষের মধ্যে ধর্ষণ এটা চলমান রাখে, কিন্তু তারা তাদের প্রয়োজনে ধর্ষণের বিরুদ্ধে আবার মিছিল করে, কখন যখন আপনাকে বিপদে ফেলতে হবে। এই ধান্দাবাজদের মুখ সম্মোচন করুন। ডক্টর ইউনূস আরেক নজিরবিহীন ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে আরেক মাত্রায় নিয়ে যাচ্ছেন। বিএনপি এই ঘটনায় কিংকর্তব্য বিমূঢ়। কি করবে বিএনপি বুঝতেই পারছে না। দর্শক, ইতিহাসে বিএনপি ভিলেন হিসেবে লিখিত থাকবে। রাষ্ট্র সংস্কারের বড় চেষ্টা চলছে, কিন্তু বিএনপি সংস্কার হতে দিবে না। তো ডক্টর ইউনূস আগে বলেছে যে সংস্কারে কে রাজি না, কে কোন বিষয়ে কি মতামত দিয়েছে, এগুলো সব ওয়েবসাইটে পাবলিশ করা হবে। তো দর্শক, সরকারের যে ঐকমত্য কমিশন, তারা বিএনপি সহ 34টা রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে। এই চিঠিতে বিএনপি আরেক গ্যারাকলে পড়েছে, কি করবে বুঝতে পারছে না। দর্শক, চিঠিতে টিক চিহ্ন দিতে বলা হয়েছে যে আপনি এটা রাজি কি রাজি না। এটি সরকারের একটা চমৎকার একটা সিদ্ধান্ত। মতামত আগে নেওয়া হয়েছে, সুপারিশমালা তৈরি করা হয়েছে, এখন টিক চিহ্ন দিবেন। এটার উপর ভিত্তি করে ঐকমত বা কত পার্সেন্ট কি, এই বিষয়ে ডিসিশন নেবে সরকার। কিন্তু বিএনপি বলছে না, তারা টিক চিহ্ন দিবে না, তারা লিখিত মতামত দিবে। তো দর্শক, এই যে টিক চিহ্ন দিবে না, লিখিত মতামত দিবে, অন্য সবাই দিবে, বিএনপি তো একলা হয়ে পড়বে এবং বিএনপি ইতিহাসে ভিলেন হয়ে পড়বে। ভিলেন হিসেবে লেখা থাকবে যে না, বাংলাদেশে একসময় রাষ্ট্র সংস্কার হয়েছিল, বিএনপি নামে একটা দল, তারা তাদের সহযোগিতা করেনি, তারা মতামত জানেনি, তারা টিক চিহ্ন দেয়নি, কিন্তু সংস্কার ঠিকই হয়েছে। দর্শক, বিএনপি ফাটাবাসের মধ্যে পড়তে যাচ্ছে। প্রফেসর ইউনূস চীন যাচ্ছেন, চাইনিজ প্রেসিডেন্ট তাকে স্পেশাল বিমান পাঠিয়ে দিচ্ছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সংস্কার না করে চলে যাবেন, তাহলে চীন এত আগ্রহ দেখাতো না। আর চীনের জন্য ডক্টর ইউনূস টাইপের শাসকদের সাথে ডিল করাটা সহজ। বড় বড় চুক্তি হবে, হিউজ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে, যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্টও আসবে। অতএব দর্শক, এই সংস্কার হবেই। এই সংস্কারের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ টাকা দিবে, এটা তারা অলরেডি বলেছে যে আপনি সংস্কার করেন, আমরা টাকা যা লাগে দিব, ডলার দিব, এবং সেটা বিলিয়ন ডলার। অতএব এই যে খবরটা, হ্যাঁ নাতে ঠিক নয়, লিখিত মতামতের গুরুত্ব বিএনপি। এই যে হ্যাঁ না জানতে চেয়ে চিঠি দিয়েছে বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোকে, এটা একটা নজিরবিহীন ঘটনা। তো বাংলাদেশ একটা নজিরবিহীন রাষ্ট্রই হবে, এবং সেই রাষ্ট্রটা হবে সত্যিকার অর্থে একটা সোনার বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, একটা রিপাবলিক, এবং ইউরোপ আমেরিকার মতো সমৃদ্ধ দেশ হবে, যেটা আমরা কল্পনা করতে পারি। সেদিকে যাচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। গণতন্ত্রের বিভিন্ন ফর্ম আছে, বিভিন্ন বিষয়ে। এই যে বিএনপি পার্লামেন্টে যে করতে চায়, কেন এখন পার্লামেন্টে গেলে আপনি যে ডেমোক্রেসি চর্চা করতে পারবেন, তার চাইতে ডিরেক্ট ডেমোক্রেসি এই সংস্কারে সরকার অ্যাপ্লাই করছে। আপনি হ্যাঁ নাতে টিক চিহ্ন কেন দিবেন না? না দিলে আপনি ভিলেন হয়ে যাবেন। আপনি লিখিত মতামত আপনাকে দিতে বলা হয়নি। অঙ্ক পরীক্ষায় ইংরেজি লিখে আসলে তো লাভ নেই, তাহলে তো আপনি জিরো। এখন এটাকে অন্য রাজনৈতিক দল মানবে? সব রাজনৈতিক দল টিক চিহ্ন দিবে আর তারা দিবে না? বিএনপি তো একটা পকেট পার্টি তো আছে, যাদের কোনো ভ্যালু নেই বাংলাদেশের রাজনীতিতে। অতএব ডক্টর ইউনূসকে এত সোজা মনে করবেন না যে আপনারা টিক চিহ্ন দিবেন না, মতামত দিবেন না, আর সে নির্বাচন দিয়ে ডিসেম্বরের মধ্যে চলে যাবে, এত সহজ মনে করবেন না। সারা পৃথিবী আছে, চীন এখানে এমন ভাবে এনগেজড হচ্ছে, ভারত যতই চেষ্টা করুক বিএনপিকে ক্ষমতায় আনতে পারবে না। সুষ্ঠু নির্বাচন হবে, এদের জনগণ যাকে চাইবে সংস্কারের পর সেই ক্ষমতায় আসবে। রাষ্ট্র সংস্কার বিষয়ক মতামত পাঠাতে গত 6 মার্চ দেশের 32টি রাজনৈতিক দল ও জোটকে চিঠি দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে দলগুলোকে স্প্রেডশিট, যেখানে হ্যাঁ না টিক চিহ্নের মাধ্যমে মতামত প্রদানের জন্য বলা হয়। এটা সরকার একটা নজিরবিহীন সিদ্ধান্ত, এটাই ঠিক আছে। এর আগে তো আলোচনা করা হয়েছে, সংস্কার কমিশন সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে বিএনপি প্রস্তাব পাঠিয়েছে, তারপর এটা তৈরি করেছে। এখন আবার লিখিত মতামত দিবে, লিখিত মতামত আগে নিয়েছে। টিক চিহ্নের মতামত প্রদানের জন্য বলা হয়। গত রোববার দলগুলোকে এমন স্প্রেডশিট পাঠানো হয়েছে, তবে সংস্কার ইস্যুতে মতামত প্রদানের এই ধরনকে তেমন গুরুত্ব দিচ্ছে না বিএনপি। এতেই বিএনপি ভিলেন হবে ইতিহাসে। দলটি 6 সংস্কার কমিশন রিপোর্টের উপর নিজস্ব মতামত লিখিত আকারে বিস্তারিতভাবে তুলে ধরবে। বিএনপি মনে করছে স্প্রেডশিটে শুধু টিক চিহ্নের মধ্য দিয়ে সব জিনিসকে বিস্তারিত আকারে তুলে ধরা যাবে না, তাই স্প্রেডশিটের
পাশাপাশি লিখিত আকারেও মতামত দেবে দলটি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরবর্তী আলোচনার বিষয়টি তুলে ধরা হবে। দেখেন এখানে কি করলে কি হয়ে যায়, স্প্রেডশিট টিক চিহ্ন দিলে আবার কি হয়ে যায়, মানে ওই গ্রামে কিছু লোকজন আছে না, আপনি যদি কোনো যৌক্তিক কাজও তার সিগনেচার চান, ভাই এখানে একটা সিগনেচার দেন, সিগনেচার না দিতে পারলে টিপ চিহ্ন দেন, টিপ দেন আঙ্গুলের ছাপ, তখন তারা মনে করে যে বাবা তুমি আমার জায়গা জমি সব লিখে নিয়ে যাও কিনা। এবং অতীতে ঘটেছে এরকম যে টিক চিহ্ন দিয়ে মিষ্টি খাওয়ার কথা বা বিভিন্ন ভংসং বুঝিয়ে হাতের একটা ছাপ নিয়ে অথবা সাইন নিয়ে জায়গা জমি সব লিখে নিয়ে গেছে, এরকম হয়েছে অতীতে। তো বিএনপি এখন ওই ভয়ে আছে যে আমাদের কাছ থেকে টিক চিহ্ন নিয়ে ডক্টর ইউনূস আবার কি না কি করে ফেলে, একটা আতঙ্কের মধ্যে আছে। বিএনপির যদি জনভিত্তি থাকতো, তারা যদি সৎ হতো, তাহলে তারা এই আতঙ্কের মধ্যে থাকতো না। তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, এই জন্য সব জায়গায় এখন ভূত দেখে। মরহুম শেরবাংলা একে ফজলুল হক বলেছিলেন, ভারতের দাদারা যখন আমার প্রশংসা করবে তখন বুঝে নেবে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি। আমরা এখন দেখতে পাচ্ছি ভারতের দাদারা আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের প্রশংসা করছেন এবং আমাদের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরোধিতা করছে। গত পরশুদিন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র বলেছে যে বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হবে। তার মানে বোঝা যাচ্ছে তাদের ধারণা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, যারা আওয়ামী লীগের বি টিম, এবং তাদের মাধ্যমে ভারত আবার বাংলাদেশে আধিপত্য বুঝে নেবে। বর্তমানে প্রফেসর ইউনূস ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং সমগ্র বাংলাদেশি ছাত্র জনতা ও দেশপ্রেমিক সকল বাংলাদেশি আমরা প্রফেসর ইউনূসকে সমর্থন করি এবং আমরা সংস্কার ছাড়া নির্বাচন চাই না ও হতে দিব না। ভারতের এনডিটিভিতে প্রকাশিত ভারতের সেনাপ্রধানের এই বক্তব্য এখানে দেখানো হয়েছে, যেখানে ইংরেজির বাংলা অর্থ দাঁড়ায় যে ভারতের সেনাপ্রধান বিশ্বাস করে ভারতের সেনাবাহিনীর মধ্যে এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী, এবং ভারতের সেনাপ্রধানের দাবি অনুযায়ী ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক নোটের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলেছে। তাই সেনাপ্রধানের কাছে, বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারের কাছে আমার প্রশ্ন, আপনি কি বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, যিনি আবার বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীও, ওনার অনুমতি সহকারে কি আপনি ভারতের সাথে এই যোগাযোগ রক্ষা করে চলেছেন, নাকি অনুমতি ছাড়াই? যদি অনুমতি ছাড়া ভারতের সাথে গোপনে ব্যক্তিগত স্বার্থে এবং বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত থেকে যদি এই যোগাযোগ আপনি রক্ষা করে চলেন, তা সম্পূর্ণ দেশদ্রোহিতা, যার শাস্তি মৃত্যুদণ্ড। ভারত সরকার এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কেউই প্রফেসর মোহাম্মদ ইউনূসকে চায় না। সুতরাং বাংলাদেশের জনগণের সন্দেহ যে এহেন অনুমতি প্রফেসর ইউনূস বা প্রতিরক্ষা মন্ত্রী আপনাকে দিতে পারে না ভারতের সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার জন্য। বিষয়টা কিন্তু আসলে ভাববার মতন। গতকালকে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা বড় বড় পেজগুলো আছে, সেখান থেকে আলোচনাটা সামনে আসছে যে শেখ হাসিনা আসলে কোথায় আছেন। হঠাৎ করে কেন এই বিষয়টা আবারও আলোচনায়? দেখেন, গেল পরশুদিন শেখ হাসিনা ফেসবুকে একটা লাইভ করেছেন ভারত থেকে। তিনি আপনার আওয়ামী লীগের বিভিন্ন জায়গার নেতাকর্মীদের সাথে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এর মাঝখানে আওয়ামী লীগের অনেক যারা নেতাকর্মীরা আছেন তাদের দাবি শেখ হাসিনা ভারতে নাই, কোথায় আছেন? তিনি বাংলাদেশে আছেন। এই বিষয়টারে একদম অযৌক্তিক হিসাবে মাঝে মাঝে আমার কাছেও একটা রহস্যজনক লাগে। দেখেন, 7 মাস শেখ হাসিনা, শেখ রেহানা, এদের কোনো ছবি, ফুটেজ, ভিডিও কোথাও কোনো কিছু নাই। বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন জায়গায় তার কনফারেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, কিন্তু তিনি কেন ভিডিও ফুটেজ আসছেন না? বিষয়টা কেমন হবে যে ধরেন বাংলাদেশের কোথাও না কোথাও শেখ হাসিনা লুকিয়ে আছেন বা পলায়নরত আছেন। ওদিন আমরা যে হেলিকপ্টার করে শেখ হাসিনার যাইতে দেখছি, এই হেলিকপ্টার কিন্তু ইন্ডিয়াতে যায় নাই, খেয়াল আছে তো? এটা কিন্তু ওনারা ভারত নিয়ে যায় নাই। আমরা পরবর্তী দেখছি আর্মির একটা বিশেষ ফ্লাইটের আনাগোনা ঘটছে, ভারতের ইন্দোর না কোথায় একটা প্লেন গেছে, কিন্তু শেখ হাসিনার এই হেলিকপ্টারের ফুটেজ ছাড়া আর কোনো ফুটেজ কিন্তু নাই। আর এই হেলিকপ্টারে করে তিনি সাভারে সম্ভবত গিয়েছিলেন। সাভারে যাওয়ার পর থেকে মুহূর্তের মধ্যেই শেখ হাসিনা ভারত পালাই গেছে, আমরা যেটা খবর পাইলাম। ইভেন ভারতও বলছে যে তিনি ভারতে আছেন, সরকারের বিশেষ প্রটোকলে আছেন, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এই একটা জিনিস আসছে যে না, শেখ হাসিনা বাংলাদেশে লুকিয়ে আছেন। আসলে বিষয়টা কেমন, মানে কেমন যেন একটা রহস্যজনক অবস্থান। কেউ কেউ বলছেন তিনি হেলিকপ্টারে করে পরবর্তী সময় আবার বিশেষ একটা বাহিনীর কাছে তিনি চলে এসেছিলেন এবং তাদের হেফাজতে আছেন। তিনি ছাড়া বাংলাদেশের কি অবস্থা
এটা বোঝানোর জন্যই দেশবাসীকে একটু সময় দিচ্ছেন, এরপর তিনি গর্ত থেকে হুট করে বের হয়ে আসবেন। এই ক্যালকুলেশনটা একবারে উড়াই দেওয়ার মতন না, আবার এটা বিশ্বাস করার মতন না। কারণ ভারতের গণমাধ্যম, ভারতের যেই সরকার, তারা বিভিন্নভাবে বলেছে যে তিনি ভারতে অবস্থান করছেন, দিল্লির কোনো একটা বিশেষ জায়গায়। তো এখান থেকে নানান প্রশ্ন অনেকের মধ্যে, যে শেখ রেহানার তো সিটিজেন আছে আপনার ইউকের, তারপর ফিনল্যান্ডের, তো তিনি কেন আপনার যাচ্ছেন না? শেখ হাসিনা ঠিক আছে, বাট বাকি ফ্যামিলি মেম্বাররা কে কোথায় আছে? একদম জয়সারা সবাই এক ধরনের নিরুদ্দেশ হয়ে গেল। লাকি আক্তারের প্রতি যে প্রতিক্রিয়া মাঠে দেখা যাচ্ছে, সেটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার বলে মনে করি। আমি আজ সকালেই নিজেই তাকে নিয়ে একটা ভিডিও করেছি। আমি বেশ কঠোরতার সাথে তার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছি। আমি মনে করি আমাদের এই সতর্ক থাকা দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, গতকাল তিনি যা করেছেন তার জন্য কি তিনি গ্রেফতার হতে হবে এমন কোনো অপরাধ করেছেন? যদি তা না হয়ে থাকে, গতকালই রাতে, গভীর রাতে যে মিছিলটা হয়েছে তার বিরুদ্ধে, তাকে গ্রেফতার করার দাবিতে বেশ গভীর রাতে, সেটা কেন? ইনফ্যাক্ট আমি গতকাল লাকি আক্তারকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেটা তার আগে রেকর্ড করেছি, ফলে ওই মিছিলটা আমার চোখে পড়েনি, পড়লে আমি সেখানে এটা যুক্ত করতাম। মানে লাকি আক্তারকে গ্রেফতার করতে হবে এক্ষুনি, এটা অত্যন্ত ভুল একটা দাবি, অন্যায় একটা দাবি। লাকি আক্তার গতকাল যা করেছেন, যা বলেছেন, সেটা নিয়ে ক্রিটিক যে জায়গায়, লাকি আক্তারকে আমাকে চিনে রাখতে হবে, এটা আমি এখনও মনে করি। উই মাস্ট। কারণ তার শেখ হাসিনার সময়কালীন অ্যাক্টিভিজম, বিশেষ করে ইন দ্য টার্মিনাল স্টেজ, সারা দেশ যখন ম্যাসাকার করছেন শেখ হাসিনা, সে সময় এবং তার পরবর্তী সময়ে তার যে পরিস্থিতি, তিনি যা করেছেন, সেটার ভিত্তিতে এই কনটেক্সটে তিনি এখন যা করছেন তাতে তার প্রতি সন্দেহ করার কারণ আছে, এবং এই প্রশ্নগুলো আমরা তাকে করবো, তাকে প্রশ্নবিদ্ধও করবো। কারণ তার বক্তব্যকে জাস্ট একটা ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন বা এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, প্রতিবাদ করছেন, সেভাবে দেখবো না। কিন্তু এই বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি কোনো ফৌজদারি অপরাধ করেননি, সুতরাং তার গ্রেফতার দাবি করা একেবারেই অন্যায়। এই চাপ সরকারের উপরে তৈরি করা অন্যায়, ইভেন স্ট্র্যাটেজিক্যালিও ভুল আমি মনে করি। লাকি আক্তার গ্রেফতার হলে তিনি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারি। আমি সে কারণে বলছি না, আমরা তার অধিকারের পক্ষে বলছি, কিন্তু আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতেও যদি কেউ চিন্তা করেন তার গ্রেফতার তাকে এখন আবার স্টার বানাবে, সো এটার কোনো দরকারই ছিল না। কিন্তু সেটাও সরিয়ে রেখে বলছি, আমরা কারো প্রতি অন্যায় কিছু করবে না, হতে পারে না। আমরা শেখ হাসিনারও ন্যায় বিচার চাই, আমি চাই, এবং আমার সেই রেকর্ড আছে 5 তারিখ, আপনাদের অনেকের মনে আছে, আমি আমার প্রথম ভিডিওতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, তারপরেও আবার বলেছি, আওয়ামী লীগের প্রতিষ্ঠান, ব্যক্তি, বাসস্থান কোথাও হামলা করা যাবে না। আওয়ামী লীগের লোকজন কোর্টে হামলা শিকার হয়েছেন, প্রতিবাদ করেছি, তীব্র গালি খেয়েছি। আমি জানতাম এগুলো বললে গালি খাবো, বাট আমি সেই জায়গা থেকে সরে আসিনি। ঠিক একইভাবে কারো কোনো অপরাধ যদি হয়, তার জন্য ন্যায় বিচার আমরা চাইবো। এটা বলে উনি কোনো অপরাধ করেননি, কিন্তু এটাও সত্য, আমি এটাও বলেছি, এটাও মনে করি, কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের সাথে তারা জড়িত আছেন কিনা, সরকার তার রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এটা করবে। কারণ আমরা এমন একটা ভোলাটাইল সিচুয়েশনে আছি যেখানে আওয়ামী লীগ তো আছেই, ভারত আছে, এই সরকারকে ডিস্টেবিলাইজ করার সব রকম চেষ্টা করবে। কেউ কেউ রাইটলি বলেন যে সোকল্ড শাহবাগ, সোকল্ড গণজাগরণ মঞ্চের মতো কিছু করে যে পলিটিক্যাল ক্যাপিটাল তৈরি করার সুযোগ হয়েছিল, সম্ভব হয়েছিল, সেই ক্যাপিটাল শেষ বহু আগেই, সেটা সম্ভব হবে না। সেটা যদি সম্ভব নাও হয়, কিছু ডিসরাপশন, কিছু প্রবলেম তৈরি করা যেতেই পারে। সুতরাং এই ব্যাপারগুলোতে সরকারকে সতর্ক হতে হবে। আমি বলেছি, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো চোখ কান খোলা রাখতে হবে, কোথাও কোনো স্যাবোটাজ তৈরি করা, এমন কিছু তৈরি করা যাতে পুলিশের অ্যাকশন নিয়েও তীব্র সমালোচনা হতে পারে। গতকালকে পুলিশের অ্যাকশন নিয়ে আমি কথা বলেছি, এগুলো খেয়াল রাখতে হবে। এর চাইতে একটা জঘন্য আলাপ এখন মাঠে আসছে, সেটা হলো জবাই কর স্লোগান, যেটা একসময় শাহবাগে হয়েছিল। আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম। তখন শিবিরকে জবাই করার, জামাতকে জবাই করার কথা বলা হচ্ছিল, রাজাকারকে জবাই করার কথা বলা হচ্ছিল। এই জবাইয়ের রাজনীতির বিরুদ্ধে আমি কিছুদিন আগে ছাত্র দলের জায়গা থেকে, ছাত্র দলের একটা জমায়েত থেকে শিবিরকে জবাই করার আলাপ তোলা হয়েছিল খুলনা ইউনিভার্সিটির, কুয়েটের ঘটনার পর, সেটারও প্রতিবাদ করেছি। এই দেশে শিবির জামায়াতের সাথে আমার আদর্শিক দ্বন্দ্ব আছে, তাদের রাজনীতির খুব ঘোর বিরোধী, কিন্তু তাদের প্রত্যেকটা রাজনৈতিক অধিকারের পক্ষে আছে। আমার এন্টায়ার সময়টাতে যে কেউ ফলো করলেই দেখবেন। সো কোনো জবাইয়ের রাজনীতি আর হবে না বাংলাদেশে, হতে পারে না। শাহবাগে যারা গেছেন, শাহবাগে শেখ হাসিনার ফ্যাসিজমকে ওই সময় পুষ্ট করতে যারা রোল প্লে করেছেন, লাকি আক্তার তাদের একজন, আমি নিশ্চয়ই মনে করি। সেই অপরাধেরও জন্য জেনারেলি একটা ট্যাগ দেয়া এবং তাকে হত্যাযোগ্য করে তোলা এক বিভৎস ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। এটা বর্বরতা, এটা আরেক বর্বরতা। আমি অনেক সময় বলি যে আমরা চারপাশে এখন দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাকে কেউ কেউ ফ্যাসিস্ট বলেন, উইচ আই ডিসঅ্যাগ্রি, তারপর ধরে নিলাম তর্কের খাতিরে, তাকে সরিয়ে সেইটার জায়গায় নিজের ফ্যাসিজম, নিজের ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চাইছি না। এটাই অনেকে করছেন, শেখ হাসিনার ফ্যাসিজম সরিয়েছি কারণ আমি আমার ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চাই। বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের ভূমি হতে আমরা দেব না, অ্যাটলিস্ট চেষ্টা করব। শেখ হাসিনার সময়ও করেছি, এখনও করব। সুতরাং বাংলাদেশে জবাই করার রাজনীতি, সেটা শাহবাগই ট্যাগ দিয়ে হোক, যেহেতু এখন যারা ওই সময়ে শাহবাগের বিরুদ্ধে ছিলেন। আর এখানে একটা কথা একটু বলে রাখাও ভালো, যেভাবে জেনারেলাইজ করা হচ্ছে, এটা আমরা একটা সময় গিয়ে তো আসলে বোঝা গেল যে আওয়ামী লীগ
এটাকে ব্যবহার করেছে তার ক্ষমতা ধরে রাখার স্বার্থে, তার ফ্যাসিবাদকে চাপিয়ে দেওয়ার স্বার্থে। কিন্তু যুদ্ধাপরাধ এবং ওই সময় মানবতা বিরোধী যেসব অপরাধ হয়েছিল তার বিচার আওয়ামী লীগাররা শুধু চায় নাই, যে কেউ চেয়েছেন, আমরাও চেয়েছি। সেই বিচারটা ন্যায় বিচার হওয়া দরকার ছিল। যে বিচারটা হয়েছে সেই বিচারটা ন্যায় বিচার হয়েছে কিনা একটা সিরিয়াস প্রশ্নবিদ্ধ ব্যাপার, হয় নাই। অনেক ক্ষেত্রে অনেক প্রত্যয় হয়েছে, কিন্তু যুদ্ধাপরাধীদের ন্যায় বিচার হোক এটা আমরাও তো চেয়েছিলাম, অনেকে চেয়েছিল। সুতরাং এর মানে এই না গণজাগরণ মঞ্চকে ডিনাউন্স করার সাথে ওই সময় আমাদের সবচেয়ে ভালনারেবল টাইমটাতে যে মানুষগুলো ক্রাইম করেছিলেন, ক্রাইমের সাথে জড়িত ছিলেন, তাদের বিচার চাওয়া থেকে মানুষ সরে গেছে, ৭১ মুছে গেছে। আমরা ধারণা করতে পারি এখন শাহবাগী ট্যাগ দিয়ে জবাই করার খায়েশ কাদের হয়, এটা করা যাবে না, এটা আমরা হতে দিতে পারি না। বাংলাদেশে একটা গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক দেশ হবে, অন্তত আমি বা আমরা অনেকে যারা আছি যারা চাই আমরা তাদের সেইভাবে বাংলাদেশ দেখতে চাই। এবার প্রত্যেক ক্রিমিনালও ন্যায় বিচার পাবেন। ন্যায় বিচার পাওয়াটা নেসেসারিলি মিন তিনি মুক্ত হবেন। ন্যায় বিচার পাওয়া মানে তার মৃত্যুদণ্ডও হতে পারে, শেখ হাসিনার ন্যায় বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ডও হতে পারে, কিন্তু সেটা একটা ন্যায় বিচার জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে হতে হবে, সেটা সেইভাবেই হতে হবে, সেটা সেইভাবেই দেখতে চাই। সেই জন্য কেউ নিজে পিটিয়ে মেরে ফেলছি, কেউ সরকারি বাহিনীকে দিয়ে সরকারি বাহিনী যখন অনেককে খুন করছে সো কল্ড ক্রসফায়ার বা এনকাউন্টারের নামে, প্রত্যেকটা জিনিসের তীব্র বিরোধিতা করেছি বছরের পর বছর, অন্তত ১.৫ দশকের আমার ট্র্যাক রেকর্ড আছে। সো আমরা ওই প্রতিবাদও করব। এবং আমি মনে করি লাকি যা করেছেন, লাকির এই যে বেশ সমালোচনার কাজগুলোর প্রতিক্রিয়ায় যেভাবে এখন প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, সেটা আসলে র্যাদার তার এই যে ধরনের আচরণ যেটাকে আমরা সমালোচনা করি, সেই সমালোচনাগুলো মুছে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা এই ধরনের তীব্র প্রতিক্রিয়া, অন্যায় প্রতিক্রিয়া, অসভ্য প্রতিক্রিয়া কোনোভাবেই দেখাবো না। এবং এই ধরনের ন্যূনতম যে কোনো ঘটনা ঘটার প্রবাবিলিটি থাকলে আমরা নিশ্চয়ই লাকি আক্তারের পক্ষে থাকবো। আবার একই সাথে আমি তাকে নিয়ে যে ক্রিটিক করেছি আজ সকালে, আবার সেই ক্রিটিক বলবৎ আছে, বলবৎ থাকবে। এবং তাদের মতো মানুষকে আমাদের ক্রিটিক্যালি দেখতে হবে, মনের মধ্যে তাদের এই ব্যাকগ্রাউন্ড কনটেক্সট সব কিছু নিয়েই বিচার বিবেচনা করতে হবে। তাদের কথাকে কীভাবে নেব সেটার উপরে ডিপেন্ড করবে। আবারও বলে শেষ করি, এই কথার জন্য তিনি কোনোভাবেই গ্রেফতার হওয়ার মতো কাজ করেননি, আর হত্যাযোগ্য হতো বিভৎস ব্যাপার। কেউই পৃথিবীতে কোনো মানুষকে দিয়ে হত্যাযোগ্য নন, কেউই কোনো কারণেই জনগণকে দিয়ে জবাই হয়ে যাওয়ার মতো নন। শেখ হাসিনাও নন, শেখ হাসিনারও বিচার চাই, সেই তুলনায় লাকি আক্তার তো আসলে কিছুই নন। সো আমরা বাংলাদেশে এই রাজনীতি আর দেখতে চাই না, স্লোগান আর দেখতে চাই না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।